বরিশালে নদ নদী দখলের হিড়িক, পরিবর্তন হচ্ছে পানি প্রবাহের স্বাভাবিক গতি প্রকৃতি। নির্বিকার প্রশাসন, জরিপ শেষে উচ্ছেদ অভিযান শুরুর কথা জানালো বিআইডব্লিউটিএ। চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। রামনাবাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। এবং স্থাপনের পর সচল ছিল মাত্র 2 মাস। 6 বছর ধরে নষ্ট ঝালু কাঠের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন, প্রায় 2 কোটি টাকা গচ্চা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। বরিশালে নদ নদী দখলের হিড়িক পড়েছে। প্রভাবশালীদের পাশাপাশি তীরবর্তী অনেকে নদীর সম্পত্তি দখল করেছে। এতে নদীর স্বাভাবিক গতি প্রকৃতিও পরিবর্তন হচ্ছে। অভিযোগ উঠেছে এ নিয়ে প্রশাসন নির্বিকার। তবে বিআইডব্লিউটিএ বলছে চলমান জরিপ শেষে শুরু হবে উচ্ছেদ অভিযান। অপূর্বপুর রিপোর্ট। দখল ও দূষণে ছোট হয়ে আসছে কীর্তনখোলা নদী। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া এবং চরবাড়িয়ায় নির্মিত শহর রক্ষা বাঁধের 2 পাশে দখলের যেন হিড়িক পড়েছে। সরকারের হিসেবেই অন্তত 7টি বড় কোম্পানি রয়েছে দখল দূষণের তালিকায়। অপশনের কোম্পানি হলে ক্ষমতাশালী লোক, এরা প্রতি বছর এই চর দখল দিতে আছে। নদী পুরোটা ভরা রয়ে গেছে, নদীর পানি গতিও চাপ কমে যাইতেছে, অনেক জাহাজ টলা সব বাইজে পড়ে। বিআইডব্লিউটি এর দাবি, তাদের জরিপ কাজ শেষ হলেই পুরোদমে শুরু হবে উচ্ছেদ অভিযান। নদীর সীমানার জরিপটা চলছে, এই সীমানার জরিপটা শেষ হলে আমরা বলতে পারবো যে নদীর জায়গা কতটুকু দখল হয়েছে। এদিকে পিরিজপুরে 1 ডজনের বেশি নদী থাকলেও অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের ফলে হারিয়েছে নাব্য। যেখানে আমি দাঁড়ানো আছি এই জায়গাটাও নদী ছিল, এখন এই নদীতে স্রোত বলগে কিছু নাই। কীর্তনখোলায় 320 জন অবৈধ দখলদারের একটি খসড়া তালিকা তৈরি করেছে বিআইডব্লিউটিএ। এখন আমরা প্রশাসন যে রিয়াকশন যেটা করি সেটা বাস্তবে রূপ নিতে পারছি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর এক তালিকায় বরিশালে কীর্তনখোলায় পটুয়াখালী নদীতে 355 জন, ভোলার জাঙ্গালিয়া নদীতে 35 জন, পিরিজপুরের বেলুয়া নদীতে 88 জন, বরগুনার পায়রায় 110 জন এবং ঝালকাঠির ধানসিঁড়ি নদীতে 23 জন দখলদারের তালিকা করেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক ও বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। সরাসরি শুরুতে যাচ্ছে জিয়াউলের কাছে। দক্ষিণের জেলা পিরোজপুরে 135 কিলোমিটার নদীপথ রয়েছে। তো এই যে 135 কিলোমিটার নদীপথ রয়েছে, এখানে যে ছোট বড় প্রায় 12টির মতো নদ নদী রয়েছে পিরোজপুর জেলাতে। তো এই যে 135 কিলো নদীপথে দখলদারিত্বের কারণে এখন নদী অনেকটাই মরতে বসেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি আসলে দামোদর। তো এই দামোদর নদ হলো এখন এটা প্রায় মৃত, এটি একটি খালে পরিণত হয়েছে। আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি এখানে শত শত দোকান এই নদীর পাড়ে নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে, যেখানে আসলে মানুষজন ব্যবসা করছে। এমন কি দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক জায়গাতে পাকা ভবনও নির্মাণ করা হয়েছে নদী এবং খাল দখল করে। সব মিলিয়ে আসলে প্রশাসন বলতেছে তারা অনেকটা আসলে নিরুপায়। মাঝে মাঝে যখন তারা আসলে এই যে দখল উচ্ছেদ করে, কিছুদিন গেলে পরেই আবার সেই দখলদাররা সেই নদী এবং খাল দখল করতেছে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রশাসনের সাথে এবং দখলদারদের সাথে চোর পুলিশ খেলা চলে। কারণ প্রশাসন দখল উচ্ছেদ করার পরে আবার যারা থাকে তারা কিছুদিন পর দখল করে নিয়ে যায়, এমনটি। তো সব মিলিয়ে বলা যায় যে ম্যাক্সিমাম বলেশ্বর, কচা, কালীগঙ্গা, বেলুয়া নদী সহ প্রায় চরখালি, ফেরিঘাট সহ সব মিলিয়ে যে এই যে আমাদের পিরোজপুরে যে 10 থেকে 12টি নদী রয়েছে, এগুলি দিন দিন দখলদারের কবজায় চলে যাচ্ছে এবং 10 থেকে 12 হাজার ছোট বড় অবৈধ স্থাপনা এই নদীর এবং খালের পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই খাল এবং নদী দখলের ব্যাপারে আমরা জানতে যাব আমাদের বরিশালের সহকর্মী অপূর্বপুর কাছে। অপু।
ধান, নদী, খাল এই তিনে বরিশাল। তবে সেই নদী খালের ঐতিহ্য যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। দখল দূষণে ভরাট হচ্ছে, যে যার মতন করে দখল করে নিচ্ছে নদীগুলো। আমরা এই বিষয়ে বরিশাল বিভাগের সর্বোচ্চ একজন প্রশাসনিক কর্মকর্তা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি যে আপনাদের চোখেও এসেছে কিনা যে নদী খালগুলো, খাল তো আছেই, মানে নদীগুলো দখল হয়ে যাচ্ছে, আপনাদের চোখে কি পড়েছে বরিশালের? ধন্যবাদ আপনাকে নদী নিয়ে কোশ্চেন করার জন্য। আপনি জানেন যে বরিশাল ধান, নদী, খাল নিয়ে বরিশাল এই ঐতিহ্যবাহী বিভাগে 102টি খাল নদী রয়েছে, যে নদীগুলো বরিশালের চারদিকে ঘেরা, এবং এই নদীর দূষণমুক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে প্রতিটি জেলা থেকে একটি করে নদী আমরা অলরেডি দূষণ মুক্ত করার আওতায় নিয়ে এসেছি, এবং বিভাগে একটি নদী, বিভাগের সবচেয়ে বড় নদী হলো আমাদের এখানে কীর্তনখোলা নদী। যে কীর্তনখোলা নদীর নদীতে যেগুলো তার আপনাকে একটু প্রশ্নটা করতে চাচ্ছি যে কতটা দূষণ মুক্ত হয়েছে? নদী তো যে যার মতন করে দখল করছে, শহর ঘেঁষা কীর্তনখোলা নদী, এর আশেপাশে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা শহরই আমরা দেখছি নদীগুলো দখল হচ্ছে। আপনারা মানে কতটা দখল মুক্ত করতে পারছেন? নদীর উপরে আগ্রাসন তো আছেই, তো তারপরে আমাদের প্রশাসনের থেকে নদীগুলো যাতে স্বাভাবিক প্রবাহ ঠিক থাকে সেদিক থেকে আমরা অলরেডি আমাদের জেলা থেকে একটি নদী প্রায় দূষণের মুক্ত আওতায় নিয়ে আসা হয়েছে। অন্যান্য নদীগুলো অনেকটাই দূষণ মুক্ত আছে এখন, যদিও এখানে নদীর ভরাট হয়ে যাচ্ছে, নদীর দুই পাশে আবার অবৈধ বালু উঠাচ্ছে, সেদিক থেকে তারা দূষণ করছে। তো সেদিক থেকে আমি যেহেতু মনে করি বরিশাল এখন নদীর স্বাভাবিক প্রবাহ এখন ঠিক আছে। দুঃখিত, বরিশালের সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে যুক্ত ছিলাম পিরোজপুরে। বিভাগীয় সময়ে আরও থাকছে। উঠে গেছে কার্পেটিং, হেলে দুলে চলে যানবাহন, খানাখন্দে বেহাল দশা বরগুনার আমতলী তালতলী সড়কে, জনভোগান্তি চরমে, সংস্কারের আশ্বাস এলজিইডির। চট্টগ্রামের উপর চাপ কমানো এবং দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে পায়রা সমুদ্র বন্দর টিকিয়ে রাখতে চায় সরকার। এরই মধ্যে বন্দর ঘিরে প্রণয়ন করা হয়েছে বিশাল মাস্টার প্ল্যান। এতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রামনাবাদ চ্যানেলের নাব্য ঠিক রাখতে নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। 2026 সালে বন্দরটি পুরোপুরি চালু হলে দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও 2016 সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্দর নিয়ে নানা মহলে নানা আলোচনা সমালোচনা থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে পায়রাকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে বিস্তৃত মাস্টার প্ল্যান। এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা আর নতুন বাণিজ্য সম্ভাবনা। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের 75 কিলোমিটার পথের মধ্যে 25 কিলোমিটার বেশি পলিপ্রবণ আর 25 কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি 25 কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সহজীকরণ করতে হবে যাতে করে ট্রান্সপোর্ট গাড়ি ঘোড়া আসা যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে। এটা যদি একটা সেন্ট্রালাইজ একটা ড্রেজিং ইউনিট করা হয়, যে আমরা তাহলে সব জায়গাগুলি আমরা ড্রেজিং করব, তাহলে আমার মনে হয় আমাদের কস্ট আরও কমবে। রাউন্ড দ্য ইয়ার আমরা ড্রেজিং করতে পারবো। বন্দর চেয়ারম্যান জানান প্রথম জেটি সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে 2026 সালের জুলাই মাসকে টার্গেট করা হয়েছে। তখনই বন্দরটি পুরোপুরি চালু করা হবে। আমরা একটি তারিখ ধরে অগ্রসর হচ্ছি, শুধু তারিখ নয়, এটি আমাদের লক্ষ্য জুলাই 2026। এই ড্রেজিং এর খরচ আর একটু কমানো কিভাবে যায়, আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা, নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি। ফার্স্ট টার্মিনাল চালু না হলেও এখন পর্যন্ত এখানে 3298টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। এতে সরকারি রাজস্ব আয় হয়েছে প্রায় 2663 কোটি টাকা।
নিজস্ব ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং এবং ঠিকভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি আর শিল্পায়নের নতুন দুয়ার খুলবে পায়রা সমুদ্র বন্দর। পাল্টে যেতে পারে গোটা দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনীতির চিত্র। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরিশালের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। দুপুরে নগরের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জামাতের বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা জামাতের আমির মাওলানা আব্দুল জব্বার ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। বাক স্বাধীনতায় বিগত আওয়ামী দুঃশাসনে সাংবাদিকদের কণ্ঠরোধের সমালোচনা করেন বক্তারা। নির্বাচনে আমরা কর্মী হই, নেতা হই, নির্বাচনে একটা অংশগ্রহণ থাকবে। আপনারা সাংবাদিক অঙ্গনে আপনারা ভূমিকা রাখবেন। আমাদের এখানকার এই পরিবেশটা যেন সকলে মিলে আমরা সুন্দর এবং সহিষ্ণুতা নিয়ে আমরা যেন চলতে পারি। মাদককে না বলি স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হলো সমাবেশ। সকালে নগরের কেডিসি কলোনিতে সমাবেশের আয়োজন করে মাদক নির্মূল কমিটি। মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সমাবেশে পুলিশের উপকমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় সময় আরও থাকছে। চরম জনবল সংকটে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট, অধ্যক্ষ সহ শিক্ষক মাত্র 3 জন। প্রায় বন্ধ ব্যবহারিক শিক্ষা, হচ্ছে না দক্ষতা অর্জন, অভিযোগ শিক্ষার্থীদের। বরগুনায় কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মৌসুমের শেষ দিকে ধীরে ধীরে কমেছে ডেঙ্গুর প্রকোপ। এতে স্বস্তি ফিরেছে জনমনে। সদর হাসপাতালের হিসাব অনুযায়ী জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5050 জন এবং মারা গেছেন 39 জন, আর চিকিৎসাধীন আছেন 124 জন। এদের অধিকাংশই সদর উপজেলার বাসিন্দা। বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ডেঙ্গুর হটস্পট বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5050 জনে পৌঁছেছে। তবে বেসরকারি হিসেব অনুযায়ী এই সংখ্যা কিন্তু আরো বেশি, কারণ বরগুনা সদর হাসপাতাল সহ বরগুনার অন্য যে 5টি উপজেলা রয়েছে সেই সব হাসপাতালে যেসব রোগীরা টেস্ট করে থাকেন শুধু তাদের সংখ্যাটি এখানে গণনা করা হয়েছে। এর বাইরে বরগুনার 124টি বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেই সব জায়গায় যারা টেস্ট করেছেন সেই সংখ্যাটি কিন্তু গণনা করা হয়নি। এর ফলে কিন্তু সংখ্যাটি কম দেখা যাচ্ছে বলে স্থানীয়রা বলছেন। অন্যদিকে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে এই বরগুনায় যে 5500 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এরা সবাই সরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে তারা টেস্ট করেছেন। অন্যদিকে বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তথ্য অনুযায়ী কিন্তু তাদের যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে 10,000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে বরগুনা সদর হাসপাতালে এই মুহূর্তে 98 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং জেলায় চিকিৎসাধীন রয়েছেন 124 জন। গত 15 দিন আগেও কিন্তু বরগুনায় প্রায় 2 শতাধিক রোগী প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত থাকতেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আগের থেকে কিছুটা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি। আর বরগুনা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই সদর উপজেলার বাহিরের রোগী। আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি, বরগুনায় এখন পর্যন্ত যে 5050 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এদের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা রয়েছেন 4283 জন এবং এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 39 জন মারা গেছেন। এদের মধ্যে 31 জনের বাড়ি বরগুনা সদর উপজেলা এবং বাকি যে 8 জন রয়েছেন এই 8 জনের মধ্যে বেতাগির বাসিন্দা রয়েছেন এবং পাথরঘাটা উপজেলার বাসিন্দারা রয়েছেন। তো বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে আমরা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করার পর কিন্তু বরগুনায় বিভিন্নভাবে প্রচারণার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এর ফলে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতাও ফিরে আসে। তারা সতর্ক থাকার কারণে কিন্তু ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। অন্যদিকে বরগুনায় যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয় তখন কিন্তু হসপিটালে তিল ধরার ঠাঁই ছিল না, যদিও এখনো 50 শয্যার অনুকূলে কিন্তু 98 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর ফলে কিন্তু এখনো অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছেন এবং বরগুনার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু সংক্রমণ কমানোর পেছনে কিন্তু তারা যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ঠিক তেমনি ভাবে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে যেসব জায়গায় অপরিষ্কার এবং নোংরা পাওয়া গিয়েছে, যেসব বাড়িতে এডিস এর লার্ভা পাওয়া গিয়েছে তা সেই সব বাড়িতে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়েছে। এর ফলে স্থানীয়দের মধ্যে যে সতর্কতা সচেতনতা
বৃদ্ধি পেয়েছে, এই কারণেই কিন্তু বরগুনা ডেঙ্গু আক্রান্ত কমে আসছে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ। বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। সংস্কারের অভাবে বেহাল দশা বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কে। 38 কিলোমিটার দীর্ঘ রাস্তায় উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ইকো পার্কে আসা পর্যটকদেরও। তবে শিগগিরই সংস্কার কাজ শুরুর আশ্বাস এলজিইডির। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের তথ্যের রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বরগুনার আমতলী উপজেলার মানিকঝুরি থেকে তালতলী উপজেলার ট্যাংরাগিরি ইকো পার্ক পর্যন্ত সড়কটির বেহাল দশা। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে 38 কিলোমিটার দীর্ঘ সড়কটি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদেরও। তো রাস্তার যে অবস্থা, এটা মানে এখন আফসোস লাগতেছে কেন আসলাম। আমরা লিটারালি লাফাইতে একটা গাড়ি সব মানুষ নামে যাইতেছে। একে তো খানাখন্দ, তার উপর হচ্ছে আপনার বৃষ্টি যেহেতু হয়েছে, ওই খানাখন্দগুলোতে আরো অবস্থা খারাপ। আমাদের ভোগান্তি হয়, গাড়ির সমস্যা হয়, যাত্রী অনেক সমস্যায় পড়ে। এভাবে তো আমাদের গাড়ি চালানো সম্ভব না, যা পর্যটক যারা আসে তারা অনেক কষ্ট করে। তবে এলজিইডি বলছে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। পুরো সড়কটি একটি প্রকল্পের ডিওবিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং যে অংশটি এই মুহূর্তে বেশি ক্ষতিগ্রস্ত সেই অংশ জরুরি মেরামতের জন্য আমরা একটা এস্টিমেট ঢাকায় পাঠিয়েছিলাম, যেটি অনুমোদন হয়েছে। আমরা খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া চলে যাব। তালতলী উপজেলা পরিষদের তথ্য মতে আমতলী তালতলী আঞ্চলিক সড়কটি প্রতিদিন গড়ে অন্তত 30,000 মানুষ ব্যবহার করেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। শিক্ষক সংকটে খুঁড়িয়ে চলছে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট। 20 জনের মধ্যে কর্মরত অধ্যক্ষ সহ মাত্র 3 জন। অতিথি শিক্ষকের মাধ্যমে থিওরি ক্লাস চললেও প্রায় বন্ধ ব্যবহারিক শিক্ষা। এতে দক্ষতা অর্জন হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষ বলছেন সমস্যা সমাধানে চেষ্টা চলছে। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2022 সালে ইয়ান ম্যানুফ্যাকচারিং ও ওয়েট প্রসেসিং এই দুইটি ট্রেডের কার্যক্রমের মাধ্যমে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। গত 3 বছরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষকের সংখ্যা। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত 34টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন 10 জন। তার মধ্যে 20 জন শিক্ষকের মধ্যে কাজ করছেন অধ্যক্ষ সহ 3 জন। শিক্ষার্থীদের জন্য 11টি ল্যাব, আধুনিক লাইব্রেরি, মাল্টিপারপাস হলরুম সহ সকল সুযোগ সুবিধা রয়েছে। তবে শিক্ষক সংকটে বেশিরভাগ সময় বন্ধ থাকে ল্যাবগুলো। তাত্ত্বিক বিষয়ে অতিথি শিক্ষকের মাধ্যমে পাঠদান হলেও হচ্ছে না কোনো ব্যবহারিক ক্লাস। এমনকি অনেক কোর্স পড়ানো হচ্ছে কর্মরত 2 জন ল্যাব সহকারীদের দিয়ে। এতে দক্ষতা অর্জন হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। স্যার না থাকার কারণে আমরা অনেক কিছু শিখতে পারতেছি না। ডিপ্লোমা শেষ করার পর আমাদের অনেক ঘাটতি রয়ে যায় ইন্টার্নি করতে। প্র্যাকটিক্যাল হাতে কলমে আমরা কিছুই শিখতে পারি না। অনেক কিছু শেখার আছে ল্যাব থেকে, কিন্তু টিচার থাকলে আমরা অনেক কিছু শিখতে পারতাম আগে। যেরকম ছিল 4 বছর আগে, আজও সেরকমই টিচার সংকট চলতেছে। জুনিয়র যারা আসবো আমাদের মতো যে তারা পিছিয়ে না যায়। গেস্ট টিচারগুলো তারা তো সবসময় সময় দিতে পারেন না, যার জন্য মাঝে মাঝে হয়তো ক্লাস আমাদের কিছুটা গ্যাপ যায়। বড় মেশিনগুলো এগুলো দেখেছি আমি একা অনেক সময় চালাইতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে ইনস্ট্রাক্টর হলে ভালো হয়। কোন ক্লাসটা হবে এগুলো না আমার দেখাশোনা করতে হয়। মাঝখানে প্রিন্সিপাল স্যারে যখন না থাকে তখন আরও বেশি সমস্যা করতে হয়। চেষ্টা করি যাতে শিক্ষার পরিবেশটা ঠিক থাকে। একাধিকবার গিয়েও অধ্যক্ষকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে জানান শিক্ষক সংকট সমাধানে চেষ্টা চলছে। প্রতিনিয়তই চাচ্ছি, হেড অফিসে চাচ্ছি, লোকজন জনবল চাচ্ছি। প্রসিডিং এর একটা ব্যাপার আছে, নিয়োগ প্রসিডিং, এটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা হয়ে যাবে খুব শীঘ্রই। ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 290 জন। সময় সংবাদ, ভোলা। স্থাপনের পর সচল ছিল প্রায় 2 মাস। এরপর 6 বছর ধরে নষ্ট পড়ে আছে ঝালকাঠির প্রাথমিক বিদ্যালয়গুলোর ডিজিটাল শিক্ষক হাজিরা মেশিন। শিক্ষকরা বলছেন যন্ত্রগুলো স্থাপনের পর তদারকি ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। আর এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
2019 সালে ঝালকাঠির 584টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষক হাজিরা মেশিন স্থাপন করা হয়। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সে সময় প্রশংসিত হয় এ উদ্যোগ। তবে স্থাপনের পর মেশিনের কার্যক্রম চলে 1 থেকে 2 মাস। এরপর 6 বছর ধরে বন্ধ যন্ত্রগুলো, নেই কোনো ইন্টারনেট সংযোগ। শিক্ষকরা বলছেন, বায়োমেট্রিক এসব যন্ত্র স্থাপনের পর থেকে শিক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো তদারকি ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যন্ত্র স্থাপনের জন্য তাদের কাছ থেকে ভাউচার ছাড়াই অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এই ডিজিটাল মেশিনটা আমাদের অধিদপ্তর থেকে দিয়েছে। এটা মনে হয় সমস্ত বাংলাদেশেই এটা কোনো কাজ করে না। ডিজিটাল হাজিরা মেশিন না থাকলেও আমরা যথাসময় উপস্থিত হই, আমাদের আগমন এবং প্রস্থান সবসময় ঠিক থাকে। তো কাজে এইটা ছাড়াও আমাদের চলে, এটা যে খুব একটা দরকার ছিল তা আমার মনে হয়। 2019 সালে ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। তবে এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। 2019-20 অর্থ বছরে স্লিপ ফান্ড থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল, কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। ঝালকাঠিতে বায়োমেট্রিক এই ডিভাইস স্থাপনে ব্যয় হয় 1,72,28,000 টাকা। সময় সংবাদ, ঝালকাঠি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2019 সালের এপ্রিলে পিরোজপুর সদর উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার সময় জামাল হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত 30 জুলাই 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সম্প্রতি বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক ও ভোলা নদীবন্দর কর্মকর্তা রিয়াদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বোট মালিক ও চালক সমিতি। এর প্রতিবাদে 31 জুলাই ভোলা থেকে 2টি রুটে স্পিড বোট চলাচল বন্ধ বিক্ষোভ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে এই বিষয়ে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে জানান আন্দোলনকারীরা। 25 জুলাই গভীর সাগরে 15 জেলেসহ এপি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। 4 দিন ভেসে থাকার পর 10 জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 1 আগস্ট উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন 3 জেলে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বরিশালে নদ-নদী দখলের হিড়িক, পরিবর্তন হচ্ছে পানি প্রবাহের স্বাভাবিক গতি প্রকৃতি। নির্বিকার প্রশাসন, জরিপ শেষে উচ্ছেদ অভিযান শুরুর কথা জানালো বিআইডব্লিউটিএ। এবং চট্টগ্রামে চাপ কমাতে সরকারের নজর পায়রা সমুদ্র বন্দরে। নামনামাদের নাব্য ঠিক রাখতে কেনা হচ্ছে ড্রেজার। পুরোপুরি চালু হলে পাল্টে যাবে দক্ষিণের অর্থনীতির চিত্র। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।